শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এর আগে প্রিপোজিশন এর বাকি ফ্রেজাল প্রিপোজিশন গুলো দেখেছিলাম। আজকে অফ থেকে শুরু করব। অফ হচ্ছে কোন তলের উপর থেকে কোন কাজ ওই তলের বাইরে গিয়ে ঘটছে, এর বোঝালে অফ ব্যবহৃত হয়। মানে একটা তলের উপর থেকে কোন কাজ ওই তলের বাইরে গিয়ে ঘটছে। ধরো একটা সেকেন্ড সেলফে আছে, সেই কাজটা সেকেন্ড সেলফের বাইরে গিয়ে ঘটতেছে। তখন সেটাকে ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। যেমন দেখো, কিপ দ্য পট অফ দ্য টেবল। কিপ দ্য পট অফ দ্য টেবল। ঠিক আছে? এই যেটা এই অফ দ্য টেবল তার মানে পটটা টেবিলের উপর রাখো বা টেবিলের বাইরে রাখো। কিপ দ্য পট সরি টেবিলের উপর রাখো। পট টেবিলের উপর রাখো। তার মানে এই পটটা রাখা হচ্ছে তলের উপর থেকে এবং এটা তলের বাইরে গিয়ে উঠছে। এবার ওভার এর ব্যবহার দেখো। কোন কিছুর উপর আমরা একটা ফিগার দিয়ে আরো স্পষ্ট করে দিব এগুলো সবগুলো। তোমরা একটু পরেই ফিগারটা দেখতে পাবে। আচ্ছা, কোন কিছুর উপর দিয়ে স্পর্শ না করে কিছু ঘটলে বা গেলে এরূপ বোঝাতে ওভার বসে। ধরো বিমান। এরোপ্লেন কোথা দিয়ে যায়? এখন যুদ্ধ চলতেছে। যুদ্ধ বিমান কই দিয়ে যায়? মাথার উপর দিয়ে, আকাশের উপর দিয়ে। কিন্তু সেটা কি আমার মাথা টাচ করে? টাচ করে না। পাখি যে ওড়ে, পাখি কি আমার মাথা টাচ করে? না, কিন্তু সে তো আমার মাথার উপর দিয়ে যায়। তো এই যে মাথার উপর দিয়ে যায় কিন্তু টাচ করে না, সেটাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। The bird flew over the house. ঠিক আছে? Along মানে পাখিটি হচ্ছে বাসার উপর দিয়ে উড়ে গিয়েছিল। অ্যালং কোন স্থানের দূরত্বের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে একটি কাজ ঘটবে এরূপ বোঝালে অ্যালং ব্যবহৃত হয়। মানে দূরত্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা ধারাবাহিকভাবে একটা কাজ করি তখন সেক্ষেত্রে অ্যালং ব্যবহার করা হয়। যেমন I walked along the river side. এই যে আমি যে নদীর পাশ ধরে হেঁটেছি এটা তার নদীর যে দূরত্ব মানে নদীর যেই পার্শ্ব দূরত্ব সেই দূরত্বের সাথে ধারাবাহিকভাবে হেঁটেছি আমি। মানে নদীর পাশ দিয়ে তো আমি হেঁটেছি। যদি অ্যালং বলা হয়েছে পাশ দিয়ে হাঁটা। তো আমরা এখানে অ্যালং ব্যবহার করেছি কারণ এখানে রিভার সাইড পাশ দিয়ে হাঁটছে, ধারাবাহিকভাবে হাঁটা হচ্ছে এক জায়গা দিয়ে আমি তো এঁকে বেঁকে হাঁটতেছি না। নদী যেভাবে চলছে নদীর পাশেই আমি হাঁটতেছি। নদী থেকে দূরে যেয়ে তো হাঁটতেছি না। এই যে ধারাবাহিকভাবে হাঁটা, ধারাবাহিক বা তাল মিলিয়ে যখন হাঁটি তখন সেক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করি। এবার ইন, অন, টু এটার ব্যবহার। সীমার ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়, উপরে বোঝাতে অন বা বাইরে বোঝাতে টু ব্যবহৃত হয়। এটার একটা ফিগার আছে আমরা একটু পরে দেখব। আচ্ছা, সীমার ভিতরে বলতে কি বোঝানো হয়? ইন ব্যবহৃত হয়। দেখো অন কোথায় ব্যবহৃত? উপরে বোঝাতে। দেখো যমুনা ইজ অন দ্য ওয়েস্ট অফ জামালপুর ডিস্ট্রিক্ট। মানে এই যে যমুনা সেটা কার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জামালপুর ডিস্ট্রিক্টের উপর প্রবাহিত হয়েছে যমুনা নদী। এই যমুনা বলতে যমুনা নদী বোঝানো হয়েছে। ওকে? এই যমুনা নদী কার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জামালপুর ডিস্ট্রিক্ট, জামালপুর জেলার উপর দিয়ে। তাই এখানে অন ব্যবহৃত হয়েছে। কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। তারপর দিনাজপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। দিনাজপুর বাংলাদেশের উত্তরবঙ্গ বা উত্তরাঞ্চল। এই যে ইন এটা সীমার ভেতরে বোঝাতে ব্যবহৃত হয়েছে ইন। তারপরে আসে হচ্ছে সরি she can't adapt herself to new situation. আমরা বলেছিলাম কারণ কিছুর বাইরে বোঝাতে টু বসে। she can't adapt herself সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। কিসে? কার সাথে? বাইরের সিচুয়েশন, নিউ সিচুয়েশন, নতুন সিচুয়েশন হয়েছে সেই সিচুয়েশনের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারতেছে না। আচ্ছা, এবার আমরা ইন আর আফটার ব্যবহার দেখি। ফিউচার বা প্রেজেন্ট ইন্ডিকেশন যে ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার বসে। তার মানে যখন ফিউচার বা প্রেজেন্ট টেন্স থাকবে তখন সেক্ষেত্রে ইন বসবে আর পাস্ট টেন্সের বেলায় আফটার বসবে। দেখো, হি উইল কাম ব্যাক ইন আ উইক। সে ফিরে আসবে। এই যে উইল থাকলে এটা অবশ্যই ফিউচার টেন্স। যেহেতু ফিউচার টেন্স তাহলে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব নিঃসন্দেহে। ঠিক আছে? আর আফটার কখন ব্যবহার করব? পাস্ট টেন্স থাকলে। পাস্ট টেন্স থাকলে যে হি কেম এ উইক কখন? আফটার আ উইক। ওকে? আর এখানে যদি হি কাম ব্যাক ইন আ উইক, কাম ব্যাক ইন আ উইক হইতো। আর আফটার কখন ব্যবহার করব? পাস্ট টেন্স থাকলে। পাস্ট টেন্স থাকলে আফটার, ফিউচার টেন্স থাকলে ইন ব্যবহার করব। ওকে? এবার আমরা যে চিত্রের কথা বললাম সেই চিত্রটি দেখি। প্রিপোজিশন ব্যবহার সংক্রান্ত একটি চিত্র আমরা দেখতে বলেছিলাম। তো এটা একটু আমরা জুম আউট করে নেই। ওকে? দ্যাটস গুড ফর ইউ। আচ্ছা, এই যে প্রিপোজিশনের চিত্রটি একটু খেয়াল করো এখানে। আমরা একটা বাড়ি এঁকেছি। এই যে এখানে একটা চাল, এটা বাড়ির চাল। আর এটা হচ্ছে বাড়ির মূল আকৃতি। এখন খেয়াল করো, যখন এই যে চাল, এটা হচ্ছে বাড়ির চাল, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড লেভেল। এর উপরে আমরা থাকি। ধরো আমরা মানুষ, আমরা কোথায় থাকি? এর উপরে থাকি। এটা মানুষ, ঠিক আছে? এই যে মানুষটা ঘরের ভেতরে আছে, কোথায় আছে? ধরো এটা একটা মানুষ ধরলাম, হ্যাঁ? এটা একটা মানুষ। এই যে এটা একটা মানুষ, এটা একটা মানুষ। এই মানুষটা কোথায় আছে? ঘরের ভেতরে আছে। যে ঘরের ভেতরে থাকলে আমরা কি ব্যবহার করব? ইনসাইড বা ইন। কোন কিছুর ভেতরে থাকলে কি ব্যবহার করব? ইনসাইড বা ইন। এই ফিগারটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। ইনসাইড বা ইন।
এখন এই মানুষটা ঘরের ভিতরে ছিল না ধরো, বাইরে থেকে আসছে। ধরো এখান থেকে হাঁটি পা করে সে ঘরের ভিতরে ঢুকছে। এই যে বাইরে থেকে ভিতরে ঢুকছে এটাকে বলি আমরা ইনটু। কি বলি? ইনটু বলি। এখন ঘরের পাশ দিয়ে কেউ যাচ্ছে। ধরো তোমার ঘরের পাশ দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছে। তোমার ঘরের পাশে ধরো রাস্তা, সেই রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তখন কি ব্যবহার করব আমরা? beside ব্যবহার করব বা by ব্যবহার করব। ওকে? আচ্ছা। এখন আরেকটু আছে, ঘরের নিচে ধরো কেউ আ যাচ্ছে। ঘরের নিচে সুড়ঙ্গ করছে কেউ। ঠিক আছে? ঘরের নিচে সুড়ঙ্গ করছে বা ঘরের নিচে বাঙ্কার করছে বা ঘরের নিচে যেকোনো কিছু রাখছে বা ঘরের নিচে যে পোকামাকড় থাকতেছে তার বেলায় আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসাবে below ব্যবহার করতে পারি, নিচে। ঠিক আছে? down, তারপর under, beneath, in front of. in front of আসলে নিচে হয় না। in front of হচ্ছে ঘরের সামনে। ধরো তোমার ঘরের সামনে কেউ আছে। ঘরের দরজা, এই যে ঘরের দরজা, দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আমরা in front of ব্যবহার করব। ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে আমরা নিচের বেলায় ব্যবহার করব। ঘরের নিচে। ঠিক আছে? ঘরের নিচে কিছু থাকলে তখন সেক্ষেত্রে আমরা below, under, down, beneath এগুলো ব্যবহার করব। আর ঘরের সামনে কেউ থাকলে in front of ব্যবহার করব। তাহলে আমরা এগুলো ক্লিয়ার। এখন দেখো থ্রো। থ্রো জিনিসটা কি? থ্রো হচ্ছে ধরো এই ঘরের এই পাশে একটা জানালা আছে, এই পাশে একটা জানালা আছে। এখন জানালা দিয়ে কি প্রবাহিত হয়? বাতাস প্রবাহিত হয়। বাতাস কি হয়? এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, তাই না? ধরো এই বাতাসটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। এই যে এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হয়ে গেছে এটাকে আমরা বলি থ্রো। কি বলি? থ্রো। এটা সরি, এই ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করি প্রিপোজিশন। আচ্ছা, এবার আমরা আসি আউটসাইড। আউটসাইড। বিসাইড কখন বললাম? বিসাইড হচ্ছে পাশ দিয়ে যখন যায়। আর ধরো অনেক একটু দূরে একটা নদী আছে বা দূরে একটা রাস্তা আছে, সে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে। তখন আমরা বলব কি আউটসাইড। আউটসাইড দ্য হোম। ওকে? আর কেউ বাসায় আছে, বাইরে থেকে দেখছে। ধরো বাইরে থেকে তোমার মা আছে, মা তোমাকে দেখতেছে, তুমি বাসায় আছো। সেক্ষেত্রে তোমার মা কি বলবে? যে আমার ছেলে বাসায় আছে। এই যে বাসায় যখন আছে, সেক্ষেত্রে আমরা দূরের থেকে কেউ দেইখা বলতেছে যে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব at। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা চালার কথা বলছিলাম না যে ঘরের চাল, চালের উপরে যখন হয়, চাল সাথে টাচ করে যখন হয় তখন অন বা ইনটু। ওই যে বলেছিলাম না মাথার উপর দিয়ে যখন যায় তখন একরকম, মাথা টাচ, এটা তো মাথার উপরে। কিন্তু আমার মাথার উপরে যখন আমি ক্যাপ পরি সেটাকে বলি আমরা অন ইনটু, কারণ হচ্ছে এটা আমার মাথার সাথে লেগে আছে, সংস্পর্শ করে আছে, টাচ করে আছে। কিন্তু যেটা আমার মাথার উপরে নাই তখন আমরা কি বলি? আপ বা ওভার। আমরা যে ছাতা ধরি, ছাতা কিসের উপর ধরি? মাথার সাথে লাগায় ধরি না, মাথার উপরে ধরি। প্লেন যায় কোথায়? মাথার উপর দিয়ে। সেটা আমার টাচ করে না। ঠিক আছে? এবার আসি বিহাইন্ড। তাহলে একবারে মাথার উপর দিয়ে যেটা টাচ করবে না সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা আপ বা ওভার বলবো। আর যদি মাথা টাচ করে যায় তখন অন বা ইনটু বলবো মাথার উপরে থাকলে। আর বিহাইন্ড হচ্ছে পাশে বোঝাতে পারবো এটা। উপরে মানে উপরে বোঝাতে, মানে এটা হচ্ছে beside হচ্ছে আমার একবার সাথে। আর বিহাইন্ড হচ্ছে আমার উপরে। আমার উপরে আমার সাথে করে যাচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিহাইন্ড ব্যবহার করব। ওকে? তো till then take care. নেক্সট ক্লাসে আমরা কনজাংশন দিয়ে কনজাংশন এবং ইন্টারজেকশন দিয়ে আমাদের পার্টস অফ স্পিচ এর ক্লাসগুলো শেষ করব।